ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে স্বাধীনতা দিবসে হেফাজতে ইসলামের সহিংস প্রতিবাদকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, পুলিশের গুলিতে হতাহতের ঘটনার প্রেক্ষিতে গতকাল শনিবার বিক্ষোভ এবং আজ রবিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে সংগঠনটি। এই কর্মসূচিতেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে সংগঠনটি। বিভিন্ন জায়গায় সহিংসতা, বাসে ট্রেনে আগুন এবং এমনকি হতাহতের খবরও পাওয়া গেছে। নেতারা বলছেন পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি, এমনকি সরকার পতনের হুমকিও দিচ্ছেন নেতারা। আগামীকাল দোয়া এবং শুক্রবার আবারও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সংগঠনটি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এমন সহিংসতায় কি বার্তা দিচ্ছে হেফাজত এবং কি বার্তা যাচ্ছে আন্তর্জাতিক মহলে, এসব নিয়ে আলোচনায় রাজকাহনী শারমিন চৌধুরী সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মুবিন চৌধুরী, আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং আছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আজকে রাজকাহনীর শিরোনাম ঠিক করেছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সহিংসতা, কি বার্তা। মাওলানা আব্দুর রব ইউসুফী, আপনার কাছ থেকেই শুরুতে জানবো যে হেফাজতে ইসলাম আজকের হরতালকে সফল বলছে। আপনার কাছে স্পষ্ট হব কেন আপনারা হরতালকে সফল বলছেন, এবং সাথে সাথে এটিও যোগ করে বলবেন যে এই হরতালকে ঘিরে বা গতকালের বিক্ষোভ, স্বাধীনতা দিবসে যে সহিংসতা আমরা দেখলাম, থানায় হামলা, বাসে ট্রেনে আগুন, রেল স্টেশনে হামলা, এরকম সহিংসতাকে ইসলাম সমর্থন করে? ধন্যবাদ ডিবিসি যুবককে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। দেখেন, এই প্রোগ্রামটা আজকের হরতাল এটা যে কারণে হয়েছে, মূলত ইস্যুটা ছিল হেফাজতে ইসলামের নয়, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে, এটা আমরা একজন চিহ্নিত খুনি হিসাবে মনে করি। মার্কিন যুক্তরাষ্ট্র গুজরাট ঘটনার পরে গুজরাটের সেই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরে মার্কিন যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদীকে কালো তালিকাভুক্ত করে সে দেশে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এরপর যখন তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন তখন সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় প্রধানমন্ত্রী হওয়ার কারণে। এতে পরিষ্কার হয়ে গেছে আন্তর্জাতিকভাবে উনি একজন কালো তালিকাভুক্ত সন্ত্রাসী। এরপর থেকেও ভারতের বিভিন্ন অঞ্চলে গোমাংস রাখার অভিযোগে, নানা অভিযোগে মুসলমানদেরকে উনি হত্যা এবং খুন করার নায়ক উনি হচ্ছেন নরেন্দ্র মোদী। এরপর বাংলাদেশের সঙ্গে যে আমাদের যে সীমান্ত রয়েছে, সীমান্ত হত্যা উনার আমলে ব্যাপকভাবে হচ্ছে। এরপর দেখেন এছাড়াও আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে যেগুলি মীমাংসিত হচ্ছে না। এমতাবস্থায় তিনি বাংলাদেশে আসবেন। সমমনা দলসমূহের পক্ষ থেকে তার আগমনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করা হয়েছিল। 19 তারিখে বিক্ষোভ হয়েছে অহিংস শান্তিপূর্ণ উপায়ে, আবার 26 তারিখেও রাখা হয়েছিল। কিন্তু আমাদেরকে সরকার জোরালোভাবে অনুরোধ জানায় যেন 26 তারিখে কোনো প্রোগ্রাম না দেয়। সেই হিসাবে আমরা 25 তারিখ বিক্ষোভ করেছি এবং 26 তারিখে একটা ঘৃণা কর্মসূচি ছিল। সেই ঘৃণা কর্মসূচিটাও ঢাকায় ছিল না, এটা ছিল ঢাকার বাহিরে। কিন্তু বাইতুল মুকাররমে ওই দিন জোহরের নামাজের পরে কিছু লোক তারা ক্ষুব্ধ হয়ে সেই ঘৃণা দিবসটাকে তারা ঢাকাতেও পালন করেছে। এখানে আমাদের সমমনার কোনো নেতৃবৃন্দ ছিলেন না এবং সেদিন সরকার দলের সমর্থকরা লাঠি সোঁটা অস্ত্র নিয়ে সেদিন মসজিদে তাণ্ডব চালিয়েছিল। এই তাণ্ডবের সারা দেশবাসী ক্ষুব্ধ হয়ে উঠে আর এই খুবেরই কিন্তু আপনার বক্তব্য থেকে যদি আপনাকে কয়েকটি প্রশ্ন করি, আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র মোদীকে কালো তালিকাভুক্ত করেছে, প্রধানমন্ত্রী হবার পর কালো তালিকা থেকে সেটি থেকে সরিয়ে ফেলা হয়েছে কারণ তিনি প্রধানমন্ত্রী, তখন তিনি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তার কালো তালিকা উঠিয়ে দেওয়া হলো। বাংলাদেশে কেন রাষ্ট্রের প্রতিনিধিকে আপনারা আপত্তি করছেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী বার্তা পাঠাচ্ছেন, তাদেরও সেই সহিংসতা ছিল। যদি এখন সৌদি আরবের বাদশাহ আসতেন তবুও কি আপনারা এরকম করতেন? সেখানে আমরা জানি ইয়েমেনে সৌদি আরব মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে, হামলা চালাচ্ছে, অবরোধ করছে। চীন মিয়ানমারের রোহিঙ্গাদের নিধনে একরকম সমর্থন জানাচ্ছে বা মিয়ানমারকে সমর্থন জানাচ্ছে। সবার বিরোধিতায় কি আপনারা এভাবে করতেন? বিষয় যে আমাকে বলতে প্লিজ, হাটাজারিতে যখন প্রতিবাদ চলতেছিল সেই প্রতিবাদের মধ্যে হামলা হয়েছে, পুলিশ হামলা করেছে, সন্ত্রাসী গোষ্ঠী হামলা করেছে। এর প্রতিক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায়
বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভগুলিতে আমরা সেই বিক্ষোভে যে ব্রাহ্মণবাড়িয়ায় 4 জন লোক ওই দিন মারা গেল, তারপরে গতকাল 8 জন লোক মারা গেল, আজকে আবার লোক মারা গেল। আপনি বলেন যখন কোনো জায়গায় এইভাবে লোক মারা যায় কোনো পক্ষের, তখন এই লোকগুলির সংক্ষুব্ধ হওয়া এবং তার নিয়ন্ত্রণে বাহিরে যাওয়া এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু নয়। অতীতেও যত হরতাল হয়েছে, আওয়ামী লীগ এদেশে লাগাতার হরতাল করেছে, বিএনপি হরতাল করেছে, নানা বিভিন্ন সংগঠন হরতাল করেছে। এই সকল হরতালে সহিংসতা হয়, জ্বালাও পোড়া হয়, এবং এই জ্বালাও পোড়া যারা হরতাল করে মাওলানা তারাই ইউসুফী, করে। আমি আমার প্রশ্নের উত্তরটি যদিও পাইনি, কিন্তু আপনারা তো বলেছিলেন যে মামুনুল হক বলেছিলেন যে রাজপথে কোনো কর্মসূচি থাকবে না, এমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 26শে মার্চে তার ব্যত্যয় হলো কেন, প্রতিশ্রুতির ভঙ্গ হলো কেন? যখন বিএনপি বিরোধী দল হিসেবে হরতাল করে, তখন তখন বিএনপি বলে যে সরকার এই সকল তাণ্ডব চালাচ্ছে। কাজে এই তাণ্ডবে যে সরকারি লোকজন নেই, এই কথা বলার কোনো সুযোগ নেই। এটা হয়তো আমাদের মধ্যে ঢুকেও কিছু লোক এটা ঘটাইতে পারে, অথবা সরাসরি তারা হামলা করতে পারে। এই জন্য জি মাওলানা ইউসুফী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাওলানা ইউসুফী। আওয়ামী লীগ বিএনপির কথা আপনি বলছিলেন, তাদের তো রাজনৈতিক উদ্দেশ্য আছে, হেফাজতের কি এখানেও তাদেরও কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? আসছি আপনার কাছে পরে এই বিষয়ে। মাওলানা ইউসুফী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য প্রেক্ষিতে আমি পরবর্তীতে আবারও আপনার কাছে আসবো। শ্যামল দত্ত, আপনার কাছ থেকে একটু জানতে চাই, কি বার্তা পেলো, কি বার্তা পাওয়া যাচ্ছে এমন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে এমন সহিংসতায়, যেটি আমি ঠিক শিরোনাম রেখেছি, সেটি আপনার কাছে আগে জানি। কিন্তু সহিংসতা হয়েছে এটাই দেখবেন। আর এতগুলি লোক যে মারা গেল, কত কি পরিমাণ লোক আহত হইলো। আপনি দেখেন মধুপুরের পীর সাহেব সারা বাংলাদেশের ফেমাস জি 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 মাওলানা ইউসুফী, আপনার কাছে আমি আবারও আসবো। নিশ্চয়ই খুবই নিন্দাজনক, এত মানুষ কেন মারা যাবে স্বাধীনতা, তাও আবার স্বাধীনতা দিবসে, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে। অনেক ধন্যবাদ মাওলানা ইউসুফী। শ্যামল দত্ত, এত মানুষ মারা গেল, এত মানুষের প্রাণহানি হলো, পুলিশের ভূমিকা কেমন এবং এমন সহিংসতা কি বার্তা? শ্যামল দত্ত যে প্রশ্নটি করছিলাম। আমার কাছে মনে হয়েছে যে মোদিটা আসলে একটা অজুহাত ছিল, এবং এই মোদির অজুহাতে বাংলাদেশে হেফাজত এর আগেও যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এটি তার আরেকটা এক্সপোজার হলো। আমি আপনাকে বলি, মোদির বিরোধিতা হতেই পারে, গণতান্ত্রিক দেশে বিরোধিতা করার অধিকার সবার আছে, এবং ঢাকা শহরে সেদিন যে সহিংসতা হয়েছে সেটি আমরা দেখেছি টেলিভিশনের পর্দায়। সেখানে কিন্তু কেউ হতাহত হয়নি, কিন্তু তার রেশ ধরে হাটাজারিতে ভূমি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, থানা আক্রমণ হয়েছে, একজন পুলিশ কর্মকর্তাকে বাসা থেকে এনে অস্ত্র সহ তাকে আটকে রাখা হয়েছে, এবং বিভিন্ন সরকারি কার্যালয়ে হামলা হয়েছে। এই হামলাগুলো তো নর্মালি কোনো মোদি বিরোধী আন্দোলনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পরবর্তী সময়ে ভাঙাই থানাতে হামলা হয়েছে, মুন্সিগঞ্জে হামলা হয়েছে, আজকে যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, আমি একটু তালিকাটা আপনাকে দেখাতে চাই মানে কি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে আজকে হেফাজতের কর্মীরা রামকৃষ্ণ মন্দির, আনন্দময়ী কালীবাড়ি, আওয়ামী লীগের অফিস, পৌরসভার অফিস, মেয়রের বাসা, আওয়ামী লীগের সভাপতির বাসা, ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বাসা, ওস্তাদ আলাউদ্দিন খাঁ শিল্পকলা একাডেমি, এটার উপরে আগেও একবার আক্রমণ করেছিল, এসি ল্যান্ডের অফিস, জেলা পরিষদের অফিস, ওয়াটার ডেভেলপমেন্টের অফিস, পুলিশের ফাঁড়ি এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান একেবারে ধুলোই মাটিতে মিশিয়ে দিয়েছে। এর আগে গতকাল রাতে আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আগুন জ্বালিয়েছে, ট্রেন বগিতে আগুন লাগিয়েছে, ট্রেন লাইন উপড়ে ফেলেছে, এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর একটা মূর্তি, আবক্ষ মূর্তি ছিল স্টেশনে, সেটা এনে ভেঙেছে। এখন এই কর্মকাণ্ডগুলোকে আপনি কি বলবেন? আমি বলবো যে এটা আসলে মোদির বিরোধিতার একটা উসিলায় বাংলাদেশে এই জঙ্গিবাদী গোষ্ঠী যে সশস্ত্র কর্মকাণ্ড চালাচ্ছিল তার আরেকটা ছোটখাটো তারা একটা এক্সপোজার করেছে, এবং সরকারের সঙ্গে এক ধরনের হেফাজতের আমরা সমঝোতার কথা জানতাম, সেটা যে ফাংশন করেনি, এটা মনে হয় তার আরেকটা উদাহরণ। আমি জানি না যে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সুবর্ণ জয়ন্তীর কোনো অনুষ্ঠান না করে বাংলাদেশে এই যে কর্মকাণ্ডটা হলো, সেটা খুবই দুঃখজনক, এবং এটি মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, স্পিরিট, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ তৈরি করা,
সেটার জায়গায় তারা চ্যালেঞ্জ করার সেই সাহসটি দেখিয়েছে। জি, শ্যামল দত্ত, ধন্যবাদ। বিষয়, আর একটা প্রশ্ন এটি যেটি আমাদের জন্য মাওলানা ইউসুফী যেটি অবশ্যই করছেন করতে সেটিও যদি আপনি একটু বলেন যে পুলিশের এই যে গুলি, এই হতাহত বিভিন্ন জায়গায়, তারা বলছেন 16 জনের মতো নিহত হয়েছেন, হেফাজতে ইসলাম বলছে, এটি মানে এটার যৌক্তিকতা কি? বিভিন্ন জায়গায় গুলি, মানে পুলিশের হাতে কি আর পুলিশ বিকল্প ছিল যদি না, গুলি একদম করে বিকল্পহীন কাউকে হয়ে মারে, এরকম অবস্থায় যৌক্তিক বলবেন? পুলিশের কোনো হত্যাকাণ্ডই যৌক্তিক না। পুলিশ যদি কাউকে গুলি করে মারে তার বিচার আছে, তার জন্য আন্দোলন আছে, তার জন্য আরো নানা কিছু আছে। আপনার বাংলাদেশও পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা অতীতও হয়েছে, বিভিন্ন আন্দোলনের সময় হয়েছে, সেগুলোর জন্য প্রথাগত আন্দোলনের পথ আছে। কিন্তু পুলিশে গুলি করেছে কখন? হাটাজারিতে পুলিশ গুলি করেছে কখন? যখন পুলিশের ফাঁড়িতে আক্রমণ হয়েছে, নিরীহ পুলিশরা তখন বাঁচার জন্য আর কোনো উপায় ছিল না। পুলিশ তো এমনি এমনি হাটাজারি একটা এত বড় মাদ্রাসা, এবং ওখানকার পুলিশের সঙ্গে স্থানীয় মাদ্রাসার একটা মোটামুটি এক ধরনের সমঝোতাও আছে। কিন্তু তারপরও সেখানে ওই দিন যে ঘটনাগুলি ঘটেছে, এবং পরবর্তীতে রাস্তার উপর দেয়াল তুলে দিয়ে, পাকা দেয়াল তুলে দিয়ে তারা হাটাজারির সড়কে অবরোধ তৈরি করেছে। আর ওই ঢাকায় তো আমরা পুলিশকে গুলি করতে দেখি নাই, ঢাকায় তো কেউ হতাহত হয়নি সেদিন। সুতরাং তার প্রতিক্রিয়ায় যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন জায়গায়, এগুলো শ্যামল দত্ত, আর একটা দুঃখজনক। এবং প্রশ্ন করি, ঢাকায় পুলিশের গুলি করতে দেখিনি, কিন্তু বায়তুল মোকাররমে আমরা দেখেছি পুলিশের সাথে সেই পরিচিত হেলমেট বাহিনীকে। তারা যে সহিংসতা বা পাল্টা সহিংসতায় জড়াচ্ছে শ্যামল দত্ত, সেটি কি যৌক্তিক? তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেটিকে কি কোনোভাবেই বলবেন? যৌক্তিক না। এখন আমার কথা হচ্ছে, পুলিশ গুলি করেছে, সেটা তদন্ত হোক, পুলিশ কেন গুলি করেছে। কিন্তু এই তদন্তটা কি হবে যে রামকৃষ্ণ মিশন, আনন্দময়ী, কালীবাড়ি, আওয়ামী লীগ নেতা, রেল স্টেশন, ভূমি অফিস, পৌরসভার অফিস, আপনার এসিল্যান্ডের অফিস, এর তদন্ত কে করবে? এগুলো তো জি, অনেক ধন্যবাদ শ্যামল দত্ত। সেটি ইসলামের নামে বা ইসলামিক একটা সংগঠনের কাছ থেকে এটি কিভাবে প্রত্যাশিত হতে পারে? মাওলানা ইউসুফী, আসবো আপনার কাছে। আমি শমশের মুবিন চৌধুরী, আপনার কাছ থেকে ওইটি জানতে চাই, আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? এবং আন্তর্জাতিক অঙ্গনও নিশ্চয়ই আমাদের দেশের উপর একটা বিশেষ নজর রাখছে। মুজিব বর্ষের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি, বিভিন্ন অতিথিরা আসছেন। আসলে আন্তর্জাতিক অঙ্গন এখান থেকে কি বার্তা পেল? মোদি তো যাবার সময় টুইট করে গেলেন যে আমার সফরকালে বাংলাদেশের জনগণ যে আন্তরিকতা দেখিয়েছেন সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। কি বার্তা গেল আন্তর্জাতিক অঙ্গনে? ধন্যবাদ। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমি আবারও সকল শহীদদের প্রতি এবং তাদের আত্মত্যাগের প্রতি আবার গভীর শ্রদ্ধা, রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তাদেরকে গভীরভাবে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে বাংলাদেশি বীররা হানাদার বাহিনী, অর্থাৎ পাকিস্তানি যারা মুসলমান হয়ে মুসলমানকে মারার একটা নীল নকশা তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, মুসলমান নারীদেরকে তারা ধর্ষণ করেছে, তাদের প্রতি আমার ধিক্কারও জানাই একই সাথে। মোদি বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এক সময় ওনার নাম কালো তালিকায় ছিল, নিঃসন্দেহে সত্য কথা। প্রধানমন্ত্রী হওয়ার পরে যুক্তরাষ্ট্র সরকার সেই তার কালো তালিকা থেকে নাম প্রত্যাহার করা হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীর কি প্রথম বাংলাদেশ সহ প্রধানমন্ত্রী হিসাবে? উনি তো আগেও এসেছেন, আগে এসে তো উনি বোধহয় 3 দিন ছিলেন ঢাকায়, এবং এবার উনি এসছেন আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, যেটা ঐতিহাসিক ঘটনা, যে স্বাধীনতার সাথে ভারতের সরাসরি একটা যোগসূত্র রয়েছে। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপলক্ষে যে উদযাপিত হলো, দেখেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যে আমরা উদযাপন করলাম এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী যে আমরা একই সাথে উদযাপন করলাম, এটা শুধু বাংলাদেশের ভিতরে কিন্তু সীমাবদ্ধ ছিল না। এই 2 অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার অঞ্চল থেকে 1 না 2 না 3 জন না 4 জন না 5 জন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান একের পর এক এসে গেছেন এই মহামারীকে উপেক্ষা করে। এবং আমি সরকারকে কৃতিত্ব জানাই যে তারা এটা সুন্দরভাবে আয়োজন করতে পেরেছে। দ্বিতীয়ত, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবং বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বিশ্ব থেকে
অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে ভার্চুয়ালি, একের পর এক নেতা অভিনন্দন জানিয়েছেন, বার্তা পাঠিয়েছেন, বাণী পাঠিয়েছেন। সেই দূর দূরান্তের কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে পোপ ফ্রান্সিস, খ্রিস্টান ধর্মের যিনি নেতা বা যিনি প্রতিনিধি, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সহ আরো অনেক, জাতিসংঘের মহাসচিব গুটেরেস উনি নিজে ভিডিওতে এসে বার্তা দিয়েছেন, একইভাবে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তো এটা কিন্তু শুধু বাংলাদেশের একটি উদযাপন করার ঘটনা ছিল না, এবার এটা আমরা সারা বিশ্ব কাছে তুলে ধরেছি। এতে বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের পরিচিতি সারা বিশ্বে খুব শক্তিশালী ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তার জন্য আমরা বাংলাদেশি নাগরিক হিসাবে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি মুক্তিযুদ্ধে একটা পা হারিয়েছি, একজন মুক্তিযোদ্ধা হিসাবে গভীরভাবে আমি গর্ববোধ করি যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমাদের জাতির পিতার 100 জন্মবার্ষিকী সারা বিশ্ব একসাথে উদযাপন করেছে। এখানে যে সহিংসতার ঘটনা ঘটলো, দুঃখজনক বললে বোধহয় কম বলা হবে। এবং মৌলানা সাহেব যে শুরু করলেন যে মোদি গুজরাটে করে মুসলমানকে মেরেছে, দিল্লিতে মেরেছে, তো তারপরেও তো মোদি বাংলাদেশে সফর করে গেছে। অনেক ধন্যবাদ। এই প্রশ্নটাই যদি আমি মাওলানা ইউসুফীকে করি, কথার মাঝখানে বাধা দিবেন না, তাহলে আমরা কথা বলতে পারি না। তারপরেও তো নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করে গেছেন, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন করে গেছে। তো এটা নিয়ে প্রথমবারের মতো এবার প্রতিবাদ জানাবার কারণটা কি হলো, এটা আমার কাছে সম্পূর্ণভাবে বোধগম্য নয়। এবং যে সহিংসতার তালিকা শ্যামল দত্ত তুলে ধরলেন, এটা শুধু দুঃখজনক নয়, এটা অত্যন্ত নিন্দনীয় যে সরকারি অফিসে হিন্দু ধর্মের অবলম্বনকারীদের তাদের তীর্থস্থান, তাদের যেখানে তারা পূজা করে, সেগুলোকে আগুন দেওয়া, এটা বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশের মূল্যবোধের সাথে খাপ খায় না। একদমই স্পষ্ট। শমশের মুবিন চৌধুরী, আপনাকে আমার থামাতে হবে, আমার সময়টা ডিস্ট্রিবিউট করতে হবে তিনজন অতিথিদের মাঝে, এই জন্য মাঝে মাঝে ইন্টারাপ্ট করার জন্য আমি দুঃখিত, তবে আমাকে একটা করতে হবে, তাছাড়া সবাইকে সময় মতো শুনতে পারবো না। একটা বিরতি নিয়ে আসি। মাওলানা ইউসুফী, আপনার কাছ থেকে এই প্রশ্নটি রেখে বিরতিতে যাই, যেটি শমশের মুবিন চৌধুরী প্রশ্ন করলেন যে 2015 সালেও তিনি এসেছেন, 2002-তে গুজরাট হামলা, তারপরে তো এসেছেন, তখন তো আপনারা এরকম প্রতিবাদ করেননি, এখন আসলে কি উদ্দেশ্য? শ্যামল দত্ত বলছেন এটি একটা অজুহাত কিনা মধুই, এই বিষয়টি নিশ্চয়ই আপনি স্পষ্ট করবেন বিরতির পরে ফিরে এসে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। মাওলানা ইউসুফী, যে প্রশ্নটি বিরতির আগে আপনার কাছে করছিলাম, আরেকবার একটু করি, যে যেটি শমশের মুবিন চৌধুরী বলছেন যে গুজরাট হামলার পরে বা গুজরাট দাঙ্গার পরে 2002 সালে সেটির ঘটনা, 2015-তেও মোদী এসেছেন বাংলাদেশে, তখন তো হেফাজত ইসলাম এত প্রতিবাদ বা এত কর্মসূচি দেয়নি, এবারে কেন? এবং সাথে সাথে যদি এটিও বলি যে বাংলাদেশেও তো সাম্প্রদায়িক হামলা হচ্ছে, সেই যে সাল্লার ঘটনা বা আজকেও শ্যামল দত্ত যে মন্দিরে হামলার ঘটনাগুলোর কথা বললেন, তখন তো মানে এই সাম্প্রদায়িক হামলা রামু, নাসিরনগর, পাবনার সাথে ইত্যাদি ঘটনায় তো আপনারা প্রতিবাদ করেন না, নাকি এই হামলাগুলো ইসলাম সম্মত? বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা হলে তাতে প্রতিবাদ নাই, ভারতের মোদী সাম্প্রদায়িক একজন ব্যক্তি, তাকে নিয়ে এত মাথা ব্যথা হেফাজত ইসলামের কেন? নাকি এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে? না, সুন্দর কথা নিয়ে আগে মোদী এসেছে, মোদীর অপরাধ তো আমাদের সামনে পরিষ্কার হয়নি। এই কয় বছরে তার এই যে আচরণগুলি আমাদের সামনে আসছে, আজকে যদিও মন্দিরে হামলা বা এগুলির নিন্দার বিষয় আছে, এইগুলি আমরা নিন্দা জানাই, যদিও ভারতে তারা মসজিদে আক্রমণ করে, মসজিদ ভেঙে দেয় বা মানুষকে নামাজের মধ্যে হত্যা করে, গরু গোশত রাখার অপরাধে মানুষ হত্যা করে, এই সকল অপরাধ যদিও ভারতে হচ্ছে, নরেন্দ্র মোদী বেশি করে হচ্ছে, তারপরেও আমরা এটা চাই না যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে কোনো হিন্দুদের কোনো তীর্থস্থান বা তার ধর্মীয় স্থানের উপরে কোনো হামলা হোক, আমরা এটা নিন্দা জানাই, এটাকে আমরা সমর্থন করতে পারি না। বাকি একটা বিষয়, আমার সাংবাদিক ভাই যে বললেন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন না করে এগুলি করছি, আমার মনে হয় উনি একজন সাংবাদিক হিসাবে ওনার জানা থাকার কথা, ওনার খবর থাকার কথা যে সেই কিশোর থেকে 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সরকারি কোনো অনুষ্ঠান করা সকল দলের জন্য উনি নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। আমরা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিলাম,
কিন্তু সরকারের পক্ষ থেকে একমাত্র সরকারই সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে, আর কেউ সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে না। এইভাবে একটা প্রেস নোট দিয়ে দিল পুলিশের পক্ষ থেকে, সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। তাহলে সরকারই চায় নাই যে সরকারের বাইরে কেউ সুবর্ণ জয়ন্তী উদযাপন করুক। দ্বিতীয় বিষয়টা হলো যে আজকে কারা কোথায় আক্রমণ করেছে সব তথ্য হয়তো আমার কাছে নাই, কিন্তু গতকাল যে ওবায়দুল মুক্তাদির সাহেব, উনি একজন মন্ত্রী হয়ে, উনি আওয়ামী লীগের বড় একজন নেতা হয়ে, উনি যে জামিয়া ইউনুসিয়ায় তার বাহিনী নিয়ে হামলা করলেন, এর জবাবটা কি হবে? কাজে আগে এটা আমরা মনে করি বাকি যে সকল তাণ্ডব চলছে এই তাণ্ডবগুলির মধ্যেই এই ওবায়দুল মুক্তাদির সাহেব আমার মনে হয় মাওলানা ইউসুফীর নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। আমি শ্যামল দত্ত আপনার কাছ থেকে আসতে চাই যে মাওলানা ইউসুফী যেটি বলছেন, সরকার অনুষ্ঠান সভা সমাবেশ নিষিদ্ধ করছে, এই জন্য তারা সেটি করতে পারছেন না স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, যদিও আমরা সহিংসতা সরকার নিষিদ্ধ মনে হয় করেনি কিনা জানি না। আমি শ্যামল দত্ত, আপনি এই বিষয়ে কি বলবেন? আমি যতটুকু জানি সরকার কোনো সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে নাই। তারা বলেছিল যে রাজধানীতে এই 10 দিন রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকবে, যাতে চলাচলে একটু যাতে নিয়ন্ত্রিত হয়। নরেন্দ্র মোদী আসলেন, আমাদের পানির সমস্যার কোনো আলোচনা নেই। উনি আসলেন, সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা নেই। আমি কি একটু বলতে পারি? মাওলানা ইউসুফী আপনাকে ধন্যবাদ। আসি আপনার কাছে আবারও, আপনার কাছে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নই রয়ে গেছে। মাওলানা ইউসুফী, আসছি আপনার কাছে। শ্যামল দত্ত, আরেকটি হচ্ছে দেখেন ওনার বক্তব্যের মধ্যে কিছু ভুল তথ্য আছে। প্রথমত ওবায়দুল মুক্তাদির সাহেব কোনো মন্ত্রী না, কিন্তু হ্যাঁ, উনি একজন এমপি আর একটি সংসদীয় কমিটির সভাপতি। এক, দ্বিতীয়ত ওবায়দুল মুক্তাদির সাহেব যদি কোনো জায়গায় হামলা করে থাকেন তার জন্য ওবায়দুল মুক্তাদির সাহেব দায়ী, সেটার বিচার চাইতে পারেন ওনারা। কিন্তু এটার অজুহাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে আজকে যে সহিংসতাটা চালানো হয়েছে সেটা 1971 সালকে হার মানায়। উনি এক একটা অজুহাত দাবি করছেন যে পুলিশ কেন হামলা করলো ওই জন্য এটি হয়েছে, ওবায়দুল মুক্তাদির সাহেব কেন এটি করলেন এই জন্য এটি হয়েছে। এটা নতুন কিছু না, আমরা হেফাজতের সহিংসতা তাণ্ডব তো 2013 সালেও দেখেছি, নতুন কিছু না এটা। ফলে এটার এই অজুহাতটা আমার কাছে মনে হচ্ছে মোদিটাও এখানে একটা অজুহাত। আপনি খেয়াল করবেন সুনামগঞ্জের সাল্লাতে ফেসবুকে কে একজন কি একটা লোক কি একটা স্ট্যাটাস দিয়েছে, তাতে তো অনেক হিন্দু বাড়ি মন্দির আগুন জ্বালিয়ে দিয়েছে। ফলে এটা নতুন কিছু না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আজকে যে ওনাদের বক্তব্য, আমি জানি না ইউসুফী সাহেব নিশ্চয়ই জানেন, তারা এখন এটা বলছেন যে আমরা টেনে হিস্ট্রে সরকারকে ক্ষমতা থেকে নামাবো। হেফাজতে ইসলাম এতদিন দাবি করে আসছিল তারা অরাজনৈতিক সংগঠন, তারা রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে নাই। এখন তারা বলছে তাদের কথা মতো আজকে যদি ঢাকায় বাইতুল মোকাররমে ওনাদের নেতারা যে বক্তব্য দিয়েছে, তারা বলছেন সরকারকে টেনে হিস্ট্রে তারা ক্ষমতা থেকে নামেন। আপনি ভিডিও ক্লিপ গুলো দেখেন, তাহলে তাদের মূল উদ্দেশ্যটা কি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত তারা বলছেন যে তারা অরাজনৈতিক শক্তি, কিন্তু তারা যে রাজনৈতিক বক্তব্যগুলো দিচ্ছেন সেটার সঙ্গে তো তাদের স্ববিরোধিতা আছে রাজনীতি। এবং এখন যে জায়গায় তারা নিয়ে যাচ্ছেন বিষয়টা কি, প্রথমে ভাস্কর্য বিরোধী আন্দোলন করলো যে তাদের কথা মতো দেশ চলতে হবে, এরকম বক্তব্য আসছে। বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশ, যেটি একটু আগে শমশের মুবিন বলছিলেন যে 30 লক্ষ মানুষ কিন্তু শহীদ হয়েছে এই দেশের জন্য। এবং এই দেশটি কিভাবে চলবে 1971 সালে সেটা নির্ধারিত হয়েছে। এখন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই স্বাধীনতা বিরোধী শক্তি এখন যদি বলে যে আমাদের কথা মতো দেশ চালাতে হবে, তাহলে তো সেটা আর প্রকৃত বাস্তবতা। ধন্যবাদ শ্যামল দত্ত, ধন্যবাদ। মাওলানা ইউসুফী নিশ্চয়ই পরবর্তীতে এই প্রসঙ্গে বলবেন। শমশের মুবিন চৌধুরী, আপনিও বলছিলেন যে দুঃখজনক, আগের অংশে যখন আপনি বলছিলেন পুরো ঘটনাটাকে আপনি খুবই দুঃখজনক এবং বা তার চেয়ে অনেক বেশি কিছু বলছিলেন। আপনি আসলে পেছনে উদ্দেশ্য কি দেখেন? এই যে দুঃখজনক বিষয় চলছে বা যেই সংবাদ আজকে যে হেফাজত নেতাদের যে বক্তব্যের কথা শ্যামল দত্ত বলছিলেন, উদ্দেশ্য কি দেখেন? না, দুঃখজনক তো বটেই এবং অগ্রহণযোগ্য। এটা বাংলাদেশের যে মূল্যবোধের উপরে বাংলাদেশ ভিত্তি করে দাঁড়িয়েছে তার সাথে এই ধরনের কর্মসূচি এবং এই ধরনের আহ্বান মোটেও সামঞ্জস্য না।
আপনি প্রথমে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বহির্বিশ্বে এর কি বাংলাদেশের ভাবমূর্তিকে কি নিয়ে দাঁড়ালো। বহির্বিশ্ব এটা নিয়ে আমি বিশ্বাস করি যে তারা এটা নিয়ে ক্ষুব্ধ হবে, কারণ এইসব দেশের নেতারাই কিন্তু বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে তারা শুভ বাণী জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষেত্রে তারা শুভ বাণী জানিয়েছেন, সকলেই জানিয়েছেন। তারপরে তারা যদি দেখছে যে বাংলাদেশের ভিতরে একটা গোষ্ঠী এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে, যে স্বাধীনতা দিবসের কে আমরা বাংলাদেশের জনগণকে আমাদের সাধুবাদ জানালাম, অভিনন্দন জানালাম, কিন্তু সেখানে এই ধরনের সহিংসতা ঘটছে এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, তাতে বাংলাদেশের ভাবমূর্তি নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হবে, আরো হবে। এটা একজন বাংলাদেশী নাগরিক হিসাবে, একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা হিসাবে আমি কিছুতে মেনে নিতে পারি না। নরেন্দ্র মোদী সরকার যদি হিন্দুত্ব বলেন বা উগ্রবাদী পন্থা ভারতে উনি এটা প্রচলন করছেন, তার সিদ্ধান্ত নিবে ভারতের জনগণ। ক্ষমতায় তারা নির্বাচনের মাধ্যমে তারা তাদের রায় দিবে। তারা যদি এই সবকিছু সত্ত্বেও যদি বিজেপিকে ভোট দেয়, দেখা যায় বিভিন্ন জায়গায় বিজেপি নানা অঙ্গরাজ্যে এবং কেন্দ্রে তারা নির্বাচিত হয়ে আসে। এটা অনির্বাচিত কিন্তু সরকার একটা না, নির্বাচিত সরকার। এখন আমি যেটা জানতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, সেখানে তো সুপরিকল্পিতভাবে মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ দেওয়া হয়েছে, বিতাড়িত করা হয়েছে। তারা সেই দেশে ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো তখন ওনারা কি এই ধরনের প্রকাশ্যে কোনো বিক্ষোভ প্রকাশ করেছিলেন? এবং ভারতের উপরে ওনাদের ক্ষোভ থাকতে পারে, কিন্তু বাংলাদেশ সরকারের রেলগাড়িতে আগুন দিবেন কেন? এসি ল্যান্ডের গাড়ি অফিসে আগুন দিবেন কেন? সেই এসি ল্যান্ড হয়তো এমন এমন দলিল সই করেন, তার মধ্যে ওনাদেরও অনেক কিরকম জমি থাকতে পারে। এসি ল্যান্ড কি দোষ করলো? এসি ল্যান্ডের অফিস কি দোষ করলো? আপনার মোদির বিরুদ্ধে যদি আপনাদের ক্ষোভ থেকে থাকে, সেটা ভারত সরকারকে জানান ভারত দূতাবাসের মাধ্যমে। মিয়ানমার সরকারের ক্ষেত্রে মিয়ানমারের দূতাবাস কিন্তু আপনারা ঘেরাও করেননি, সেখানে কোনো, কিন্তু সেটা সারা বিশ্ব স্বীকৃত যে মিয়ানমারে মুসলমান রোহিঙ্গাদের ওপর পরিকল্পিতভাবে মিয়ানমারের সামরিক বাহিনী, মিয়ানমারের সমাজ তারা ধর্ষণ করছে, নির্যাতন করেছে, নিপীড়ন করছে, ঘরবাড়ি পুড়িয়েছে, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। এই চট্টগ্রামেই তারা খুবই স্পষ্ট এবং খুবই যৌক্তিক একটা বিষয় আপনি অবতারণা করেছেন শমশের মুবিন চৌধুরী। এটি আমি মাওলানা ইউসুফী আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশের রেল স্টেশনে ভাঙচুর, থানায় হামলা, এসিল্যান্ডের গাড়িতে অগ্নিসংযোগ বা বাংলাদেশের মানুষের জানমালের ক্ষতি হচ্ছে, হতাহত হচ্ছে এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। শমশের মুবিন চৌধুরী যেটি বলছেন, মোদি তো সফর সুসম্পন্ন করে চলে গেলেন, আমাদের কি লাভটা হচ্ছে এই সহিংসতা থেকে? এবং আপনারা তো একই রকম প্রতিবাদ মিয়ানমার বা অন্য দেশগুলোর ক্ষেত্রে করছেন না, কেন মোদিকে নিয়ে এই অবস্থা? কি লাভটা হচ্ছে? মাওলানা ইউসুফী আনমিউট করতে হবে। এখানে শমশের মুবিন চৌধুরী সাহেব উনি একজন নাম করা স্বরাষ্ট্র সচিব ছিলেন, কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে ওনার মতো লোক কি করে এইরকম একটা বিষয় নিয়ে আসতে পারেন যে মিয়ানমার থেকে যখন মুসলমানদেরকে বিতাড়ন করা হয় তখন আমরা কোথায় ছিলাম, আমরা কি করেছি, ওনার এইসব কিছুই ওনার জ্ঞানে নেই। উনি কি তখন ইয়াঙ্গুনে বসবাস করতেন না দিল্লিতে বসবাস করতেন? উনি বাংলাদেশে বসবাস করে থাকলে বা বিশ্বের কোথাও বসবাস করে থাকলে ওনার কাছে এই সকল তথ্য থাকার কথা যে আমরাই সর্বপ্রথম সরকারের আগে এদেশের আলেম ওলামা হেফাজতের লোকেরাই যে আপনার মিয়ানমারের জনগণকে সহযোগিতা এগিয়ে গেছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। মিয়ানমার দূতাবাস ঘেরাও করেছে, উনি বলেন দূতাবাস ঘেরাও করিনি আমরা। এই ব্যাপারে উনি সম্পূর্ণ অজ্ঞ। ওনার মতো একজন সমাজ সচেতন লোক এবং একজন লেখাপড়া জানা বিজ্ঞ লোক, যিনি স্বরাষ্ট্র সচিবের পদ অলঙ্কৃত করেছিলেন এবং ভালোভাবে উনি দায়িত্ব পালন করেছেন, উনি এখন কি উনার ওই যে সাবেক রাজনৈতিক প্ল্যাটফর্ম পরিবর্তন করার কারণেই উনার এই বক্তব্য এখন আসতে শুরু করেছে? আমার কাছে আশ্চর্য লাগে যে উনার থেকে এরকম একটা বক্তব্য পাওয়া। আমরা মিয়ানমারের মুসলমানদের পক্ষে অনেক কিছু আমরা করেছি, আমরা এর প্রতিবাদ জানিয়েছি,
এখনো আমরা তাদেরকে স্বদেশে নেওয়ার জন্য আমরাই আন্দোলন করছি। সরকার তাদেরকে নিয়ে যায়, আমরা বলছি এদেরকে ওইখানে বসবাসের সুযোগ না দিয়ে এদেরকে কি করে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে কি করে এদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হয়, আমরাই এইসব কথা বলেছি। সাহায্যের জন্য আমরা জি, মাওলানা এগিয়ে ইউসুফী, গেছি। একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিয়ে আপনার কাছে আসছি। আপনারা আন্দোলন করেছেন, সেই আন্দোলন তো এত প্রতিবাদ আমরা তো কিছু সেভাবে দেখিনি যেভাবে এখন দেখছি, এখন যার সৃষ্টি হচ্ছে। এটাই নিশ্চয়ই প্রশ্ন ছিল। একটা বিরতির পরে আবারও ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। মাওলানা আব্দুর রব ইউসুফী, যেটি জানতে চাইছিলাম যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, দেশের মানুষের জানমালের ক্ষতি হচ্ছে, লাভটা আসলে কি হচ্ছে? সেই সাথে সাথে আপনারা বলছেন যে তৌহিদ জনতার প্রতি ফোঁটা রক্তের মূল্য দিতে হবে বা বদলা নেওয়া হবে, সরকারকে টেনে হিচড়ে নামানোর কথা বলছেন হেফাজত নেতারা। সামনে কি পরিকল্পনা, খুব সংক্ষেপে বলবেন? হ্যাঁ, সামনে আমরা এই সহিংসতাকে এড়াবার জন্য যাতে দেশে আর সহিংসতা বৃদ্ধি না পায়, কারণ আমাদের নামে অন্য কোনো গোষ্ঠী বা সরকার লোক এর মধ্যে ইন্ধন যোগায় কিনা, আমরা এটাকে এড়াইবার জন্যই আগামী কাল থেকে শুক্রবার পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি। আমাদের 17 জন লোক যেখানে মারা গেছে, যেখানে মধুপুরের পীর সাহেবের লোক গুলিবিদ্ধ হয়েছেন, যেখানে আমাদের অসংখ্য লোক আহত আছে, গ্রেফতার আছে, সেখানে হরতাল বৃদ্ধিই ছিল আন্দোলনের দাবি। কিন্তু আমরা হরতালের দিকে না গিয়ে আমরা আগামীকালকে একটা সিম্পলি একটা দুয়ার আহ্বান জানিয়েছি এবং শুক্রবারে কোনো মিছিল ব্যতীত শুধু একটা প্রতিবাদ সমাবেশ আমরা ডেকেছি। এটাই বোঝা যায় যে আমরা কিভাবে এটাকে এড়াবার চেষ্টা করছি, যাতে আমাদের ঘাড়ে ফেলার জন্য সরকার বা কোনো পক্ষ কোনো কিছু করতে না পারে। এই জন্য আমরা এই পথটা বেছে নিয়েছি। কিন্তু যদি আমরা দেখি যে সরকার দোষীদেরকে গ্রেফতার করে না, দোষীদেরকে চিহ্নিত করে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে না, তাহলে হয়তোবা পরবর্তীতে আমরা আমাদের কেন্দ্রীয় কমিটি বসে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে পারি। জি জি, মাওলানা ইউসুফী, অনেক ধন্যবাদ। আর আপনারা যে সহিংসতাটুকু হেফাজতের কর্মীদের কাছ থেকে আসলে সেখানে কি ব্যবস্থা, সেই প্রশ্নের সাথে সাথে আমরা একটু জানতে চাই যে আমরা দেখছি মাদ্রাসার একদম ছোট ছোট ছাত্রদের, শিশু কিশোরদেরকে এই সহিংসতার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এরকম একটা কর্মসূচিতে এইসব শিশুদের ব্যবহার বা কিশোরদের ব্যবহার আসলে যৌক্তিক? এখানে কেউ কাউকে বোমা করে না। জনতা সে ছোট হোক সে সংক্ষুব্ধ হয়ে যায়, ওকে যাওয়ার উদ্বুদ্ধ করা হয় না। আমাদের নির্দেশ আছে যারা চালক নয় তারা কেউ যাবে না, কিন্তু এরপরে যারা যায় স্বেচ্ছায় যায়। এমন নাবালক ছেলে খুঁজে পাওয়া হয়তো বা দুষ্কর। এই জন্য এটাকে আমাদেরকে এর জন্য দায়ী করার কোনো অবকাশ নেই। আমরা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মাওলানা ইউসুফী। শ্যামল দত্ত, শিশু কিশোররা স্বেচ্ছায় যাচ্ছে, তাদের মানে হেফাজতকে দায়ী করার অবকাশ নেই, এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা তো দেখলাম যে ছোট ছোট বাচ্চারা রাস্তায় আসছে এবং তাদের কিভাবে ব্যবহার করা হচ্ছে। এখন ওনারা যদি বলছেন যে ওরা নিজ থেকে এসছে, এগুলো তো আসলে এই তর্কের কোনো মীমাংসা হবে না। হ্যাঁ, মানে আমরা 2013 সালেও দেখেছি সারা বাংলাদেশ থেকে অনেক মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ঢাকায় এসে হুজুরের ডাকে এসে ওরা অংশ নিয়েছিল। এখন মাদ্রাসাতে অনেক, বিশেষ করে কওমি মাদ্রাসায় অনেক ছোট ছোট ছেলেরা পড়াশোনা করে, তাদেরকে যদি উদ্বুদ্ধ করা হয় তাহলে তারা আসবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটির মীমাংসাটা কোথায়, আসলে লক্ষ্যটা কি? এখন ওনারা যে বলছেন টেনে হিস্ট্রে সরকারকে নামাবেন, তাহলে ওনারা এতদিন ধরে যা বলছিলেন যে ওনারা একটি অরাজনৈতিক সংগঠন, তার সঙ্গে তো এই বক্তব্য যায় না। এই জায়গাতেই মূল সংকটটি আমার মনে হয়। এই সংকটের জায়গায় সরকারের ভূমিকা কি হবে? কারণ আপনিও বলছিলেন অতীতেও 2013তেও আমরা দেখিনি যে খুব ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বা এরপরে বঙ্গবন্ধুর ভাস্কর্য, অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যেরকম কঠোর অবস্থান আমরা দেখি, গ্রেফতার মামলা। জি, শ্যামল দত্ত, সরকারের অবস্থান কি? হেফাজতের ব্যাপারে সরকারের অবস্থানটা কি, এটার মধ্যে একটা ধোঁয়াশা আছে, একটা অস্পষ্টতা আছে। হেফাজত নেতারা তো সরকারের সাথে বৈঠক করেছিলেন এবং তাদের সঙ্গে এক ধরনের সমঝোতাও আছে, কিন্তু সাম্প্রতিক সময়ে হেফাজতের নেতৃত্বের বদলের পর সেই সমঝোতার জায়গাটি বোধহয় আর নাই। এবং যে কারণে আপনি খেয়াল করবেন মৌলানা বাবুনগরী নেতৃত্বে আসার পর থেকে হেফাজতের চরিত্রগত একটা মৌলিক পার্থক্য এসছে। আহমদ শফি থাকতে একটা ভিন্ন ধরনের ছিল। তো সেই বিভাজনের জায়গাটি থেকে এখন তাদের অবস্থানগত পরিবর্তন হয়েছে।
তারা বঙ্গবন্ধু ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, একটা পর্যায়ে গিয়ে এখন চুপ। এখন মোদি ইস্যু সামনে নিয়ে তারা এই অরাজকতা তৈরি করেছে, সহিংসতা তৈরি করেছে। এখন সেটি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখার বিষয়। ঠিক, অনেক ধন্যবাদ শ্যামল দত্ত। আন্দোলন এবং তারপরে কিছুদিন পরে চুপ, এখান থেকে আমি শমশের মোবিন চৌধুরী আপনার মূল্যায়নও জানতে চাই। শুধু মূল্যায়নের সাথে সাথে এটিও একটু জানতে চাই যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত বীর বিক্রম, আপনি সাবেক আমলা, রাজনীতিক এবং একজন বিজ্ঞ ব্যক্তি, আপনি কি পরামর্শ দেবেন সরকারকে এবং ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামকে? সরকারকে পরামর্শ দেওয়ার দায়িত্ব আমার না, সরকার নিজেই সেটা বুঝে নেবে তারা কি করবে। যখন দেশের ভাবমূর্তি এইভাবে ক্ষুণ্ণ হয় অযৌক্তিক ভাবে, তখন এটা সরকারি কে সিদ্ধান্ত নিতে হবে সরকার কি করবে। শ্যামল দত্ত একটু আগে সেদিকে ইঙ্গিত করলেন যে একটু একটু এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। দেখেন, মিয়ানমারের থেকে রোহিঙ্গারা যখন আসে তখন হেফাজতের তারা প্রতিবাদ করেছিল, তারা রোহিঙ্গা থেকে সাহায্য করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। কিন্তু তখন তো তারা সরকারের অফিসে, সরকারের এসিল্যান্ডের অফিসে বা ট্রেইনের ওয়াগনে আগুন দেওয়া তা তো করেননি, সেটা করে। এইবার তারা এই ধরনের একটা চরম পন্থা তারা বেছে নিলেন কেন? প্রশ্নটা আমার সেখানে। আপনারা মিয়ানমারের রোহিঙ্গাদের ক্ষেত্রে আপনারা করেছেন, আপনি দাবি করছেন, তার জন্য ঠিক আছে, আপনারা সেটাই করার কথা। একজন জনগণ হিসাবে, শুধু মুসলমান হিসাবে নয়, একজন জনগণ হিসাবে সেটা করার কথা, বাংলাদেশি নাগরিক হিসেবে সরকার করার কথা। আমি এটা নিয়ে নানা পত্র পত্রিকায় দেশে এবং বিদেশে খুব শক্ত ভাষায় মিয়ানমারকে আমি নিন্দা জানিয়েছি। কিন্তু আমার কথা হলো যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে লাভটা কার হচ্ছে? প্রশ্নটা আমার সেখানে, যে উদ্দেশ্যটা কোথায়, যে আমি এমন ধরনের আন্দোলন করব, এমন ধরনের বিক্ষোভ করব যাতে দেশের, বাংলাদেশের ভাবমূর্তির ক্ষুণ্ণ হয়। আমি সরকারের কথা বলছি না, সরকার কিভাবে মোকাবেলা করবে সেটা সরকারের সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব বারবার শমশের মোবিন চৌধুরী, আপনার বার্তাটি মনে হয় স্পষ্ট হয়েছে। ধন্যবাদ শ্যামল দত্ত, ধন্যবাদ মাওলানা আব্দুর রফ ইউসুফী। নিশ্চয়ই এই সহিংসতার জায়গা থেকে সবাই সরে আসবে। অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।